স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। এই প্রশ্নপত্রটি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে মডেল সেট নাম্বার 1 বালুরঘাট হাই স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই কাছে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলি জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1 দাগে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, বাংলায়। সঠিক উত্তরটি হলো অপশান এতে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে। 1.2 দাগে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশে, কলকাতায়, রিষড়ায়, মাদ্রাজে। সঠিক উত্তরটি হলো অপশান বিতে রিষড়ায়। 1.3 দাগে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের আমদানি, সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন। সঠিক উত্তরটি হলো অপশান বিতে সম্পদের বহির্গমন। তারপরে 1.4 দাগে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর, 20 বছর, 21 বছর, 23 বছর। সঠিক উত্তরটি হলো অপশান সিতে 23 বছর। 1.5 দাগে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি। সঠিক উত্তরটি হল অপশান সিতে দাদাভাই নওরোজি। 2 দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1 দাগে রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? উত্তর থমাস মনরো ও আলেকজান্ডার রিড। 2.2 দাগে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? সঠিক উত্তরটি হল 1879 সালে। 2.3 দাগে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন? উত্তরটি হল লর্ড উইলিয়াম বেন্টিং। 2.4 দাগে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। 2.5 দাগে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? উত্তর লর্ড নর্থব্রুক। 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 3.1 দাগে কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখ? উত্তর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ। 3.2 দাগে সূর্যাস্ত আইন কি? উত্তর সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করে। 3.3 দাগে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি? এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম দিগদর্শন। এই পত্রিকাটির সম্পাদক মার্শম্যান। 4 দাগে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 দাগে দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখ? উত্তর 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। কারণ দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি হল: প্রথম পয়েন্ট, অত্যধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের উপর অত্যধিক করের বোঝা। 2 নম্বরে তুলোর মূল্য হ্রাস। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া। 3 নম্বর পয়েন্ট, মহাজনদের শোষণ। দক্ষিণ ভারতের শাহরকার মহাজনরা দরিদ্র চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। 4.2 দাগের প্রশ্ন, কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। উত্তর কিংসফোর্ড ছিলেন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। তিনি স্বদেশী আন্দোলনের সময় বাংলার বিপ্লবীদের উপর ভয়ঙ্কর নির্যাতনের নির্দেশ দিতেন। এই জন্য বাংলার বিপ্লবীরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে কিংসফোর্ড মজফ্ফরপুরে বদলি হয়ে গিয়েছিলেন। মজফ্ফরপুরে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব পেয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মজফ্ফরপুরে গিয়ে 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল রাত 8টা নাগাদ পরিকল্পনা মতো একটি ঘোড়ার গাড়ির উপর বোমা ছোড়েন। কিন্তু সেটি কিংসফোর্ডের গাড়ি ছিল না, ওই গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। বোমার আঘাতে তারা মারা যান। 4.3 দাগের প্রশ্ন, ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনের বি.সে লিঙ্গম পাণ্ডুলুর অবদান লেখ। উত্তর
দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বীরশ্রী লিঙ্গম পাণ্ডুলু। তিনি বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন তিনি। সমাজ সংস্কার প্রথমে তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল। 2 নম্বরে তিনি সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্য বিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন। 3 নম্বরে তিনি নারী শিক্ষার প্রসারের জন্য প্রচার চালান। এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়। 5-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এর দাগে ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। উত্তর: অতি প্রাচীনকাল থেকে ভারত বস্ত্রশিল্পে উন্নত ছিল। কৃষির পরে তাঁত শিল্প ছিল ভারতবাসীর দ্বিতীয় প্রধান পেশা। মধ্যযুগে এমনকি কোম্পানির আমলের সূচনায় ভারতীয় বস্ত্রশিল্পের প্রাধান্য বজায় ছিল, কিন্তু ব্রিটেন বা ইংল্যান্ডের আঘাতে এই বস্ত্রশিল্প পঙ্গু হয়ে পড়ে। কারণ ব্রিটেন বিভিন্নভাবে ভারতীয় বস্ত্রশিল্পের উপর আঘাত আনে। 1 নম্বর পয়েন্ট: অসম শুল্ক নীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় বস্ত্র ইংল্যান্ড ও ইউরোপে রপ্তানি করত। ব্রিটিশ সরকার ভারতীয় বস্ত্র আমদানির ক্ষেত্রে চড়া শুল্ক বসায়। 1797 খ্রিস্টাব্দে ভারতীয় ক্যারিকো বস্ত্রের উপর ইংল্যান্ড 18% আমদানি শুল্ক বসায়। 1824 খ্রিস্টাব্দে এই শুল্ক 67.5% পৌঁছয়। 2 নম্বরে অসম প্রতিযোগিতা। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে বস্ত্রশিল্পে। এর ফলে কম সময়ে, কম খরচে, কম পরিশ্রমে প্রচুর পরিমাণে বস্ত্র তৈরি হয়। ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার এই পৃথিবীর মোট উৎপাদনের 60% বস্ত্র উৎপাদিত হয়। ফলে ইংল্যান্ড ভারত থেকে বস্ত্র আমদানির বদলে ভারতে বস্ত্র রপ্তানি শুরু করে। ভারতের তাঁতের তৈরি বস্ত্র ইংল্যান্ডের কলে তৈরি বস্ত্রের সঙ্গে অসম প্রতিযোগিতা হেরে যায়। ভারত ইংল্যান্ডের বস্ত্র বিক্রির বাজার হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট: কাঁচা তুলোর ব্যবসা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কাঁচা তুলোর একচেটিয়া ব্যবসা শুরু করে। একদিকে ইংল্যান্ডের বস্ত্রশিল্পে প্রয়োজনীয় কাঁচা তুলো যোগান দিয়ে এবং অন্যদিকে তুলোর দাম বাড়িয়ে তাকে দেশীয় তাঁতিদের নাগালের বাইরে রেখে এদেশীয় বস্ত্রশিল্পে আঘাত আনে কোম্পানি। 4 নম্বরে অবাধ বাণিজ্য। ব্রিটিশ পার্লামেন্ট 1793 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা সীমিত এবং 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা অবাধভাবে ভারতের বাজারে উন্মুক্ত করে। ফলে ইংল্যান্ডের বস্ত্র ভারতের বাজার ছেয়ে ফেলে। এর ফলে ভারতের অবশিষ্ট তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়। এই সমস্ত পদ্ধতি প্রয়োগ করে ব্রিটেন ভারতের বস্ত্রশিল্পকে পঙ্গু করে তোলে। 5.2-এর দাগের প্রশ্ন: 19বিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য: রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা গঠন করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। গড়ে ওঠে রাজা রামমোহনের পরবর্তীকালে ব্রাহ্ম আন্দোলন পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্ম নেতা। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য ছিল: 1 নম্বর সমাজ সংস্কার। ভারতীয় সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল। ব্রাহ্ম আন্দোলনকারীরা হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা, সাগরে সন্তান বিসর্জন প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। 2 নম্বরে নারী সমাজের উন্নয়ন। ব্রাহ্ম সমাজ সংস্কারগণ নারীদের উন্নয়নের জন্য প্রচার করেছিলেন। তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা। ব্রাহ্ম আন্দোলন ভারতের সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর কিছু সীমাবদ্ধতাও লক্ষণীয়। 1 নম্বরে উচ্চ শ্রেণীর ভদ্রলোকেদের মধ্যে আবদ্ধ। ব্রাহ্ম সমাজের আন্দোলন মূলত শিক্ষিত, মধ্যবিত্ত ও বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে সাধারণ জনগণ ও গ্রামের মানুষ কোনো সংযোগ ছিল না। 2 নম্বর শাস্ত্র নির্ভর আন্দোলন। ব্রাহ্ম আন্দোলন ছিল হিন্দু ধর্ম শাস্ত্র নির্ভর আন্দোলন। সংস্কারগণ প্রচার করেন। কিছু স্বার্থপর মানুষ ধর্মশাস্ত্রের অপব্যাখ্যা করে সমাজে কুপ্রথার প্রচলন করেছে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন গোড়া থেকেই ছিল শাস্ত্র নির্ভর। তারা বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতার দিকগুলি তুলে ধরার বদলে ওই প্রথাগুলি শাস্ত্রসম্মত কিনা তা বেশি জোর দিয়েছিলেন। 5.3-এর দাগের প্রশ্ন: কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখ। উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থী নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের মহানুভবতার প্রতি আস্থাবান ছিলেন এবং আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু তাদের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হলে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতবাদের উদ্ভবের পটভূমি রচিত হয়। চরমপন্থার উদ্ভবের কারণগুলি হল: 1 দাগে
নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। কংগ্রেসের প্রথম পর্বের নেতারা ইংরেজ সরকারের শুভ বুদ্ধি ও ন্যায় বিচারের প্রতি আস্থাবান ছিলেন। তারা বিভিন্ন অধিকার আদায়ের জন্য আবেদন নিবেদন নীতির পক্ষপাতী ছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার নরমপন্থীদের সম্পূর্ণ অগ্রাহ্য করেছিল। তাই কংগ্রেসের তরুণ নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বলিষ্ঠ কর্মপন্থা নিয়ে চরমপন্থী আন্দোলনের পথে পা বাড়ায়। 2 নম্বর প্রশ্ন, লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি ও বঙ্গভঙ্গ। বড়লাট লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতিকে চরমপন্থী মতবাদের উদ্ভবের প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা যায়। লর্ড কার্জন 1899 খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভা আইন, 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে ভারতীয়দের স্বায়ত্তশাসন ও শিক্ষার অধিকার খর্ব করেন। সর্বোপরি 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী করলে দেশবাসীর ক্ষোভ চরম আকার ধারণ করে ও চরমপন্থী মতবাদের উদ্ভব হয়। 3 নম্বর পয়েন্ট, কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই। কেমব্রিজ ঐতিহাসিকদের মতে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ হল কংগ্রেস নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই। তারা বলেছেন যে লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, চিদাম্বরম পিল্লাই প্রমুখরা কংগ্রেসের প্রতিপক্ষ গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে না পেরে চরমপন্থা গ্রহণ করেছিলেন। ডক্টর সুমিত সরকার বলেছেন যে কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা বিরোধ ছিল, কিন্তু তা ছিল সম্পূর্ণ আদর্শগত বিরোধ। 4 নম্বর পয়েন্ট, নেতৃবৃন্দের প্রভাব। কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যে চরমপন্থী মতবাদের উদ্ভব ও বিকাশের বিশেষ ভূমিকা পালন করেছিলেন পাঞ্জাবের লালা রাজপথ রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, বাংলার বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ প্রমুখ। তিলক দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট। তাদের প্রচার এবং সম্পাদিত পত্রিকাগুলি জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিল। নরমপন্থীদের বিরোধিতা করে চরমপন্থী মতবাদের উদ্ভব হলেও চরমপন্থীরাও বিশেষ সাফল্য অর্জন করতে পারেননি। চরমপন্থীদের আবেগ, সাহস ও দৃঢ়তা থাকলেও তারা কংগ্রেসের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। তবে এই ব্যর্থতা সত্ত্বেও তারা ভারতের জাতীয় আন্দোলনে এক নতুন প্রাণের সঞ্চার করেছিলেন এবং দেশবাসীকে অপশাসনহীন সংগ্রামের পথ দেখিয়েছিলেন। পুরো ভিডিওটা বা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।